জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে বড় চর্চার বিষয় হলো কি নিজের রাজনৈতিক জীবনের সবথেকে বড় সংকটে পড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সংকট এতটাই জটিল যে এখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা তার মতো পোড় খাওয়া নেত্রীও খুঁজে পাচ্ছেন না। মুখে যতই স্মার্টনেস দেখিয়ে কিছুই হয়নি ভাব দেখানোর চেষ্টা করুন না কেন, ভেতরে ভেতরে যে কেঁপে গিয়েছেন তা গত কয়েকদিনের মমতা ব্যানার্জির কথায় ও আচরণে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আসলে এবার তিনি ভয় পেতে শুরু করেছেন, কেননা এবার রয়েছে তার ক্ষমতা হারানোর ভয়। আর একবার ক্ষমতা হারালে গত 13 বছরে তিনি যা যা করেছেন তার হিসাব হবে একেবারে নিক্তিতে মেপে। এবং সব থেকে বড় কথা, তিনি হিসেবটা ফেরত পাবেন সুদ সমেত, সেটা তিনি নিজেও ভালো করে জানেন। আসলে ক্ষমতা হারানোর ভয়টা তীব্র হচ্ছে কারণ বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে এই রাজ্যের হিন্দুরা জোট বাঁধতে কিন্তু শুরু করে দিয়েছে। আর সেই সংখ্যাটা এখনই এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে স্বচ্ছভাবে ভোট হলে তিনি আর গদি বাঁচাতে পারবেন না, এই কথাটা কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে। আর তাই কি জেনে বুঝে ক্যালকুলেটেড রিস্কটা নিলেন, রাজনীতিটাকে এমন নোংরা নিচু স্তরে নামিয়ে নিয়ে গেলেন যেটা একমাত্র তার পক্ষেই সম্ভব। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই এত করেও কি তিনি শেষ পর্যন্ত ঠেকাতে পারবেন সবকিছু? কেন বলা হচ্ছে রাজনীতিটাকে তিনি একদম নোংরা স্তরে নিয়ে গেছেন, পরপর আমি কারণগুলো ব্যাখ্যা করব। কিন্তু প্রথমেই গতকাল যেটা নিয়ে সব থেকে বেশি চর্চা হয়েছে সেটা হচ্ছে বাংলায় অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে বিএসএফ। বড় অভিযোগ মমতার, একদম সেই চেনা ছকের পুরনো মমতা যখন বিপদে পড়ে যান, যখন বুঝতে পারেন কোনো গেম প্ল্যান চলছে না, তখন এমন একটা আলপটকা মন্তব্য করেন যে সেখান থেকে পরিষ্কার হয়ে যায়, সেখান থেকে বিতর্ক শুরু হয় তিনি কি আসলে দেশদ্রোহী। এর আগেও পুলওয়ামা অ্যাটাকের সময় যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে তখন কিন্তু ভারতীয় সেনাবাহিনী নিয়েও এই ধরনের অপ্রীতিকর প্রশ্ন করেছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন যে মুহূর্তে তিনি অনুপ্রবেশকারী নিয়ে বিএসএফ এর দিকে আঙুল তুলবেন, এরকম ভয়ঙ্কর অভিযোগ করবেন, তখন বিএসএফ এর তো হাত পা বাঁধা আছে, তারা রাজনীতিবিদদের এইসব প্রশ্নের উত্তর সরাসরি দিতে পারেন না। কিন্তু রাজনীতির ময়দানে এটা নিয়ে চর্চা শুরু হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন 72টা চৌকি করার জন্য জায়গা দেননি, কেন 600 কিলোমিটার ঘিরতে দিচ্ছেন না, তার জন্যই এই অনুপ্রবেশ হচ্ছে, বিজেপি রে রে করে ঝাঁপিয়ে পড়বে। এবং সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরার চেষ্টা করবেন যে দেখো, আমি হচ্ছে সব থেকে বড় মোদী বিরোধী, আর সেই জন্য রাজনৈতিকভাবে আমার সঙ্গে পারে না, বারবার বিজেপি এই রাজ্যে হারে আমার কাছে, আর সেই জন্য আমাকে অ্যাটাক করছে। আসল কথাটাই ঘুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর সেই জন্যই দেখুন, রাজনীতিতে আপনার একটা ব্যক্তিগত মত থাকতে পারে, আপনি কারোর সঙ্গে পোষাবে কারোর সঙ্গে পোষাবে না, আপনি যা খুশি বলতে পারেন, কিন্তু দেশের সার্বভৌমত্ব, দেশের সুরক্ষা, এইসব ব্যাপারে কিন্তু কেউ কম্প্রোমাইজ করবে না। কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এসবের ধার ধারেন না। তিনি যেন তেন প্রকারেণ ক্ষমতাটা ধরে রাখতে হবে, এটাই তার মোটো। তার জন্য যতখানি নোংরামি করার তিনি করতে পারেন, না হলে কেউ বিএসএফ এর বিরুদ্ধে, ভারতীয় আর্মির বিরুদ্ধে এই ধরনের কথা বলেন? হ্যাঁ, আমি বলছি না বিএসএফ একদম 100% ধোয়া তুলসী পাতা। কিছু কিছু বিএসএফ এর জওয়ান আছে বা কিছু অফিসার আছেন যাদের মধ্যে করাপশন আছে, সেগুলো নিয়ে মাঝে মাঝে তদন্তও হয়, খবরও হয়, ঠিক আছে। কিন্তু সার্বিকভাবে বিএসএফ বাংলাদেশ থেকে বেছে বেছে জঙ্গি নিয়ে আসছে, জঙ্গি নিয়ে এসে এই পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিচ্ছে, আর সেটা করছে কেন্দ্রীয় সরকারের মদতে। এই ধরনের অর্বাচীনের মতো কথা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই বলা সম্ভব, কেননা তিনি জানেন এটা নিয়ে রিয়াকশন হবে, আর রাজনীতিতে এই ধরনের রিয়াকশন তার খুব দরকার হয়ে পড়ে। সেই জন্য যখন চন্দ্রাভিযান হয় তিনি রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দেন, ইন্দিরা গান্ধীকে চাঁদে বসিয়ে দেন। জানেন লোকে তার পড়াশোনা নিয়ে, তার শিক্ষা দীক্ষা নিয়ে, তার রুচি নিয়ে একাধিক মিম করবে, ট্রোল করবে, কিন্তু তিনি তো খবরের শিরোনামে থাকবেন। সেটা যেভাবেই হোক, নেগেটিভ পজিটিভ মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু এসে যায় না। আর তার থেকেও বড় কথা, এই কথাটা তিনি বলছেন, তিনি কি মরিয়া হয়ে যাচ্ছেন, কেননা তিনি বিপদটা তিনি বুঝতে পারছেন। এবং আরো একটা বিষয় দেখুন, গতকালই ঘটেছে, এই বিষয়টা নিয়ে অবশ্যই বলা উচিত। সেটা হচ্ছে ডিআইবি ঘুষ খায় রাজীব কুমারের মুখ পুড়িয়ে কার্যত মেনে নিলেন মমতা। শুধুমাত্র এই বিষয় নয়, বিভিন্ন ইস্যুতে রাজীব কুমারকে কালকে কিন্তু তিনি ঠুকে গেছেন, পরপর ঠুকে গেছেন। যেমন ওই মালদাতে যে তৃণমূল নেতা বাবলা সরকার মারা গেলেন, সেটা নিয়ে পুলিশকে বলছেন। দিল্লি পুলিশ নাকি এখানে চলে এসছে, সেই খবর রাজীব কুমারের কাছে নেই, যেটা অবিশ্বাস্য। কেননা একটা স্টেটের পুলিশ আর একটা স্টেটে আসছে, অবভিয়াসলি তারা লিয়াজো করে আসবেন, এবং সমস্ত রকম আগেও মিডিয়া রিপোর্ট বেরিয়েছে, সেগুলো আপনাদের সামনে আমি সামনে নিয়ে এসেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে অ্যাটাক করলেন এবং সেই পুলিশ নিয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করতে শুরু করলেন। কোন রাজীব কুমার? যে রাজীব কুমারের বাড়িতে সিবিআই যখন গিয়েছিল
তাকে যাতে সিবিআই অ্যারেস্ট করতে না পারে, সিবিআই তাকে যাতে জেরা করতে না পারে, সেই জন্য খোদ একজন মুখ্যমন্ত্রী হয়ে ধর্নায় বসে গিয়েছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজীব কুমারের বিপক্ষে কথা বলছেন। কোন রাজীব কুমারের বিপক্ষে কথা বলছেন? যে রাজীব কুমারকে সিবিআই বলছে দোষী, তাকে তাকে জেরা করার দরকার আছে, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না বলে জনমানুষের রোষ উঠছে। প্রত্যেকবার নির্বাচন ঘোষণা হয়ে গেলে নির্বাচন কমিশন এসে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে রাজীব কুমারকে যে পদে আছে সেইখান থেকে সরিয়ে দেওয়া হয়। সেই রাজীব কুমারকে জামাই আদর করে মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়ে রেখে দিয়েছেন। মণি ভান্ডার থেকে তিনি সমস্তটা চালান। এই যে জিনিসগুলো একাধিক পদে তাকে রেখে দেওয়া হয়েছে, সেই রাজীব কুমারের বিপক্ষে কথা বলছেন। এবার প্রশ্নটা হচ্ছে দু জায়গায়, তাহলে কি দৃষ্টি ঘোরানোর জন্য চেষ্টা করছেন, খেলাটা শেষ হয়ে গেছে বুঝে যাচ্ছেন, নাকি রাজীব কুমারকে এতদিন যে কারণে বাঁচাচ্ছিলেন, রাজীব কুমার যে প্রাণ ভোমরা, তার কাছে যে যে ইনফরমেশন আছে, রাজীব কুমার নিজে বাঁচাবার জন্য সেই সেই সব তথ্য সঠিক জায়গায় পৌঁছে দিচ্ছেন, সেই খবরটা গেছে বলে তিনি চটে যাচ্ছেন। রাজীব কুমারের সঙ্গে টাসেল এইভাবে প্রকাশ্যে নিয়ে আসছেন। খেলাটা কি, গল্পটা কি, নার্ভ কি আর ধরে রাখতে পারছেন না? শুধুমাত্র তাই নয়, একাধিক কালকে মন্ত্রীদের নিয়ে নাটক চললো। ব্রাত্য বসুর বিরুদ্ধে তিনি কথা বললেন, তারপর ওই জাঙ্গিপাড়ার যে বিধায়ক মন্ত্রী হয়েছেন এখন, পরিবহন মন্ত্রী, তাকে নিয়ে কথা বললেন। একাধিক মন্ত্রীকে নিয়ে তিনি ধমক চমক দিলেন। এবং কোন ব্রাত্য বসুর সম্বন্ধে কথা বলছেন তিনি? ব্রাত্য বসু, যাকে নাটকের ময়দান থেকে অধ্যাপনার জায়গা থেকে তুলে আনলেন, ভোটের রাজনীতিতে দাঁড় করালেন, মন্ত্রী করলেন, সমস্ত কিছু করলেন। এই ব্রাত্য বসু এখন নাকি অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলে জানা যায়। তাকে তিনি ধমক দিচ্ছেন কি ব্যাপারে? না, সেমেস্টার সিস্টেম করা যাবে না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না ছেলেমেয়েরা, তাদের উপর শিক্ষার চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চান না। অদ্ভুত কথা। সেমিস্টার সিস্টেম মানেটা কি? 6 মাস ধরে পড়া হবে, সেই 6 মাসে যা পড়া হয়েছে তার পরীক্ষা হবে, আবার নেক্সট 6 মাস পড়া হবে, এই তো হচ্ছে সেমিস্টার সিস্টেম। তার সঙ্গে পড়ার বোঝা বাড়ানোর কি আছে? অদ্ভুত যুক্তি। এবং যদি সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ব্রাত্য বসুর নাই থাকে, তাহলে তাকে মন্ত্রী করে রাখা হয়েছে কেন? তারই দিন না। সব থেকে বড় কথা, আরেকটা কথা দেখলাম যে ওই 4জন অ্যাডভাইসার বসে একটা সিদ্ধান্ত নিল, আর সেইটা আপনি চালিয়ে দিলেন আমার সঙ্গে আলোচনা না করে। এটা কখনো হতে পারে না। অদ্ভুত ব্যাপার। তাহলে অ্যাডভাইসারদের পয়সা দিয়ে পুষছেন কেন? আসলে দুটো কনফিউশন কাজ করছে। এক হচ্ছে দলের মধ্যেই একটা আলাদা পাওয়ার হাউস তৈরি হয়ে যাচ্ছে, সেই ভয়টা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। বাঁচার জন্য কি দলের একটা অংশ তার থেকে বিচ্ছেদ ঘটাবে, বিজেপির সঙ্গে মিশে যাবে এবং তিনি ক্ষমতা হারাবেন, সেই জন্য তিনি ভীত হয়ে যাচ্ছেন। অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ কেউ কেউ ক্ষমতায়ন দেখাচ্ছে, সেই জন্য তিনি ভীত হয়ে যাচ্ছেন। নাকি তিনি রজ্জুতে সর্প ভ্রম করছেন, তার জন্য একটা আলাদা পাওয়ার হাউস হয়ে যেতে পারে। এই যে সাইকোলজি তার মনের মধ্যে সবসময় চলছে, ভয়টা গ্রাসটা করছে তাকে, সেই জায়গা থেকে কাউকে আর তিনি বিশ্বাস করতে পারছেন না। প্রত্যেককে ধমক চমক দিয়ে একদম তিনি স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করছেন, দেখো ভাই, আমি শেষ কথা, ওই যে বলে দিই না, আমি পোস্ট, তোমরা সব ল্যাম্প পোস্ট। তোমরা সব ল্যাম্প পোস্টও নয়, ঝুনঝুনি গাছ তোমরা, তার বেশি কিছু নিজেদের ভাবার চেষ্টা করো না, এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন। বলি হয়ে যায় ব্রাত্য বসুদেরও। মান সম্মান লাজ লজ্জা থাকলে অবশ্য তৃণমূল দলটা করতেন না। এইভাবে এসে ধমকাচ্ছে চমকাচ্ছে, উঠে তো প্রশ্ন করবেন, তাহলে আমাকে মন্ত্রীটা করেছেন কিসের জন্য? একটা সিদ্ধান্ত যদি আমি নিতে না পারি, কোথায় মন্ত্রিসভার কোন নিয়মটা আমি লঙ্ঘন করেছি? না দিদিমণি, ঠিক আছে, আপনি বলেছেন। এই যে জায়গাটা, এইটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে এই ভয়ের জায়গাটা কি? দেখুন, এতদিন একটা থিওরি আপনারাও অনেকেই বিশ্বাস করতেন এবং বলতেন সেটিং। দেখুন, সেটিং আমি ঠিক বলবো না, একটা কোথাও কম্প্রোমাইজের জায়গা তো অবশ্যই ছিল। কেননা লোকসভায় রাজ্যসভায় বিল পাস করানোর সময় সেখানে দেখতাম যখন তর্ক বিতর্ক হচ্ছে, তৃণমূল কিন্তু সেখানে একটা কোথাও গিয়ে বিরোধিতা করছে, কিন্তু যখন ভোট দানের সময় হচ্ছে সেই তৃণমূল কংগ্রেস খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা ওয়াকআউট করে যাচ্ছে। আর এটাকে আন্ডারস্ট্যান্ডিং কম্প্রোমাইজিং বলা হচ্ছিল, যে কারণে এই রাজ্যে তৃণমূলের যেসব দুর্নীতিগুলো রয়েছে, দুর্নীতিবাজ নেতারা রয়েছে, তাদের হয়তো জেলে পাঠানো হচ্ছে না। এইরকম একটা চর্চা কিন্তু সব জায়গাতেই ছিল। কিন্তু বর্তমানে যে জায়গাটায় পৌঁছে গেছে ধীরে ধীরে বিজেপি, রাজ্যসভায় তো ছেড়ে দিন, সেখানে বিল পাস করার কোনো ব্যাপারই নয়, লোকসভাতেও যে জায়গাটা তারা তৈরি করে নিচ্ছে এবং আগামী 6 মাসের মধ্যে যা প্ল্যানিং রয়েছে নিজেরাই 272-এ পৌঁছে যাবে, সেই চর্চা কিন্তু জাতীয় রাজনীতিতে হচ্ছে। ফলে রাজ্যসভা এবং লোকসভা দু জায়গাতেই পাকাপোক্ত জায়গায় চলে গেছে বিজেপি। তাদের কিন্তু আর তৃণমূল নামক দলটার কোনো সাহায্যের দরকার নেই। আর এই জায়গাটা যখন দরকার নেই, তখন কম্প্রোমাইজের কোনো রাজনীতি অ্যাটলিস্ট হবে না। এই জায়গাটা থেকে কি ভীত আতঙ্ক হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্নটা উঠছে অন্য একটা জায়গাতেও। দেখুন, যখন ইন্ডিজোট তৈরি হয়েছিল তখন ইন্ডিজোটেরই অনেক শরিক, যেমন এই রাজ্যের কংগ্রেস বা বামেরা, তারা বলতে শুরু করে দিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটে গেছেন সেটা নরেন্দ্র মোদী অমিত শাহের নির্দেশে, এবং তার এক এবং একমাত্র লক্ষ্য এই জোটটাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া।
সেই জন্যই তার 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 পুরস্কার হিসেবে তার ভাইপো বা অন্যান্য কাউকে কোনো রকম ইডি সিবিআই আর ডিস্টার্ব করছে না। এই 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 অভিযোগ কিন্তু এই রাজ্যের সিপিএম কংগ্রেসে ছিল এবং বহু শরিক দল কিন্তু এই কথা বলেছে। কিন্তু বর্তমানে আমরা হরিয়ানা বা মহারাষ্ট্রের রাজনীতির পর দেখেছি ইন্ডি জোট ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। দিল্লিতে আম আদমি পার্টি কংগ্রেসের সঙ্গে জোট করতে চাইছে না, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি সেখানে জোট করতে চাইছে না, তামিলনাড়ুতে ডিএমকে তারা তো জানেই যে পরজীবী কংগ্রেস হয়ে গেছে, জোট করলো কি করলো না কংগ্রেস কিছু এসে যায় না। ফলে সব জায়গা থেকে কংগ্রেস কিন্তু ধাক্কা খাচ্ছে এবং হারা ম্যাচ জিতে এবং মহারাষ্ট্রে কার্যত ওয়াশ আউট হয়ে যাওয়ার পর কংগ্রেসের অস্তিত্ব কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। ফলে সেই জায়গা থেকে ইন্ডি জোটকে ভাঙার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার আছে এমন কিন্তু কোনো কথা আসছে না। ফলে সেই জায়গাটাও কি তার ভয়ের কারণ হচ্ছে। এবং আরেকটা কথাও দেখুন, আগামী 2 বছর যে নির্বাচনগুলো রয়েছে, আরেকটা কথাও এই সেটিং তত্ত্ব বা কম্প্রোমাইজ তত্ত্বে উঠে আসে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে বিজেপি ব্যবহার করে বিভিন্ন রাজ্যে গিয়ে সেখানকার কংগ্রেসটাকে ভাঙার জন্য, সেটা গোয়া হোক আসাম হোক, সেই জায়গায় মমতা ব্যানার্জি এই কাজটা করে এবং তার পুরস্কার হিসেবে ওই যথারীতি আবারও ইডি সিবিআই দিয়ে কিছু করা হয় না, সেই অ্যাকশনগুলোকে থামিয়ে দেওয়া হয়। কিন্তু দেখুন এই বছর 2টো নির্বাচন আছে। দিল্লিতে প্রথমে হবে ফেব্রুয়ারি মাসে, সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্বই নেই, লড়াইটা হবে আম আদমি পার্টি বনাম বিজেপি, সেখানে কংগ্রেসেরও কিছু করার নেই। আর একটা ভোট হবে বিহারে, সেখানেও তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই এবং অত বড় রাজ্যে ভোট লড়ার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের কিছু নেই। রাজমহল পাহাড়ের উল্টো দিকে গেলি যে তারা নোটার সঙ্গে দুর্দান্ত লড়াই করে তারপরে ফিনিশ করবে, এটা আজকে প্রতিষ্ঠিত সত্য। ফলে এবছরের ভোটে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার হচ্ছে না। সামনে বছর 5টা গুরুত্বপূর্ণ জায়গায় নির্বাচন রয়েছে। কেরালা, সেখানে বিজেপি ভোটটা কিছু বাড়াবার চেষ্টা করবে, তাদের ক্ষমতায় আসার কোনো চান্স নেই, সুতরাং সেখানে কোনো দরকার নেই। পন্ডিচেরি বা তামিলনাড়ু, সেখানে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই, পন্ডিচেরি বিজেপির হাতেই থাকছে। আসামে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের দরকার হবে না, সেখানে হিমন্ত বিশ্ব শর্মা আছে এবং তিনি যেভাবে কাজ করছেন সেখানে আসামের মানুষ তাকে আনবে না, এই জায়গাটা হতে পারে না। আর পরে রইল পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গে তো সরাসরি লড়াইটা তার সঙ্গে। তাহলে সেই জায়গা থেকে তাকে জমি বা জায়গা দেওয়ার কোনো রকম কোনো পরিস্থিতিই নেই। আর এই জায়গাটাই কি তিনি ভয় পেতে শুরু করে দিয়েছেন? কেন বলছি ভয় পাচ্ছেন বা কেন চর্চা হচ্ছে ভয় পাচ্ছেন? দেখুন, মরিয়া হয়ে যে জায়গাটা উঠে আসছে সেটা হচ্ছে এই কালীঘাটের কাকু। দুর্নীতি কাণ্ডে চার্জ গঠন হবে এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কিন্তু এই চার্জ গঠনটা করতে হবে জানুয়ারি 2য় বা 3য় সপ্তাহের মধ্যে। যারা সাক্ষী আছে তাদের সাক্ষ্য গ্রহণটা করে নিতে হবে এবং তারপর 1 ফেব্রুয়ারি পার্থ চ্যাটার্জিকে জামিনটা দেওয়াতে হবে। এর মাঝখানে বারবার যে চার্জ গঠনের প্রক্রিয়াটা আটকে যাচ্ছে সেটা কালীঘাটের কাকুর জন্য। প্রথমে যেদিনকে চার্জ গঠন হওয়ার কথা তার আগে হঠাৎ তার বুক ধরপড় করলো, তাকে হসপিটালে ভর্তি করা হলো, বলা হলো তার বুকে ব্যথা হচ্ছে। অথচ একটা খবর রটছে, আমি জানি না এটা কতখানি সত্য, নিশ্চিতভাবে আদালত এটা পর্যবেক্ষণ করছে এবং সেই জায়গা থেকে আদালতের সামনে মেডিকেল রিপোর্ট জমা পড়বে, আদালত সেই জায়গাটা দেখবে। সেটা বলছে যে এই কাকুর নাকি ড্রাগ ওভারডোজ হয়ে গিয়েছিল, সেই জন্য তাকে হসপিটালাইজ হতে হয়েছে। এখন ড্রাগ ওভারডোজটা হলো কি করে? ড্রাগ ওভারডোজটা কি নিজে নিজে করেছে নাকি তাকে জেলে করিয়ে দেওয়া হয়েছে? যাই করা হোক সেটা জেল কর্তৃপক্ষ আবার দায় এড়াতে পারে না। এবং প্রথম 48 ঘন্টা তার ফলে খুব ক্রিটিক্যাল হয়ে যায়, তাকে আইসিইউতে পাঠাতে হয়, কিন্তু তারপর যেটা ড্রাগ ওভারডোজের যথারীতি নিয়ম হয় সেটাকে ওয়াশ আউট করে দেওয়া হয় এবং তিনি তারপর সুস্থ আছেন। কিন্তু দাবি করা হচ্ছে, তার আইনজীবীরা দাবি করছে তার পেসমেকারের ব্যাটারি নাকি খারাপ হয়ে গেছে, অথচ মেডিকেল রিপোর্টে কোথাও কোথাও কিন্তু এই ব্যাটারি খারাপের জায়গা পাওয়া যাচ্ছে না। এখন এই কালীঘাটের কাকু, তাকে কিছুতেই চার্জ গঠনের জায়গায় যেতে দেওয়া হচ্ছে না। প্রশ্নটা কেন? যদি সেটিং থেকেই থাকবে তাহলে তো কোনো অসুবিধা নেই, হোক না বলি কালীঘাটের কাকু, কি এসে যায়? আলটিমেটলি তার পরিবারে তো কোনো রকম কোনো হাত পড়বে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেটিংটা নেই, চার্জ গঠন যদি হয়, কালীঘাটের কাকু যদি আসে, তার কণ্ঠস্বরের ব্যাপার আসবে এবং এই মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস জড়িয়ে গেছে, সেই লিপস অ্যান্ড বাউন্ডস এর কোম্পানির যারা আধিকারিক রয়েছে তাদের নাম জড়িয়ে গেছে, তাদের নামে চার্জশিট হয়ে গেছে, কোম্পানির নাম আসছে, সমস্ত কিছু নিয়ে প্রবলেমের জায়গা হচ্ছে। আর সেই জন্য এই চার্জ গঠনটা আটকাতে মরিয়া চেষ্টা করছেন এবং যে চেষ্টাটা করছেন সেটা হাস্যকর। কেন করছেন? তার নামে দোষটা আসছে, তার কারণ হচ্ছে যে পুলিশ ডিপার্টমেন্টটা তার হাতে রয়েছে, স্বাস্থ্য ডিপার্টমেন্টটা তার হাতে রয়েছে এবং এই খেলাটা তো পুলিশ আর স্বাস্থ্য ডিপার্টমেন্টের মধ্যে লুকোচুরি খেলার মতো করে হচ্ছে। প্রশ্নটা থাকছে। এবং সব থেকে বড় কথা এখানে যেটা মুশকিলের জায়গা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। একসময় তার সঙ্গে দল করেছেন, তার সঙ্গে ঘর করেছেন, তার খুঁটিনাটি সমস্ত কিছু জানেন এবং শুভেন্দু অধিকারী যেভাবে প্রতিদিন 24 ঘন্টা রাজনীতিটা করছেন, মাঠে ময়দানে নেমে এই বাংলার হিন্দুদের জাগাচ্ছেন, তাতে কিন্তু এই বাংলার মানুষ একত্রিত হচ্ছে, হিন্দুরা একত্রিত হচ্ছে এবং তারা ওই সেটিং তত্ত্ব, গুলি মারো, কি হবে না হবে, এটিম বিটিম সিটিম ওসব আমরা কিছু জানি না। একটা কথা জানি, শুভেন্দু অধিকারীকে চিনি, তাকে বিশ্বাস করি। সত্যি তো বাংলাদেশে যে অবস্থাটা চলছে, এই পশ্চিমবঙ্গ কি তার থেকে কোনো ডিফারেন্ট? এখনই এই অবস্থা হচ্ছে,
আর একটা টার্ম তৃণমূল কংগ্রেস যদি এই রাজ্যে আসে, বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা হবে, এই ভয় ক্রমশ জাঁকিয়ে বসছে। এবং হিন্দু ভোট কিন্তু সেখানে সংগঠিত হচ্ছে। আবারও বলছি, এখনই যে জায়গায় চলে গেছে, যদি সত্যিই স্বচ্ছভাবে ভোটটা করাতে পারে, করাবে কি করাবে না সেটা নির্বাচন কমিশনের ব্যাপার, কিন্তু স্বচ্ছভাবে ভোট যদি হয়, এখনই কিন্তু ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। অন্তত 60% হিন্দু ভোট এক জায়গায় চলে এসছে। তারা এই এই শাসককে নিয়ে বীতশ্রদ্ধ। যেভাবে যা ঘটনা ঘটছে, যেভাবে মুক্তাঞ্চল হয়ে যাচ্ছে জঙ্গি সন্ত্রাসবাদীদের জন্য, এই রাজ্য ডাবল ইঞ্জিন সরকারের দরকার আছে। শুভেন্দু অধিকারী বোঝাচ্ছেন, মানুষ বুঝছে, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন আর আতঙ্কিত হচ্ছেন। এবং গত কয়েকদিনের যে ব্যাপার দেখুন, কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দূরত্ব হয়েছে, তার ডানা ছাতা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাগ করে দিল্লিতে বসে রয়েছেন। কোথাও গিয়ে ব্যাপারটা যখন হলো না, থেমে গেল, নতুন করে আবার 1 জানুয়ারি একটা বিতর্ক শুরু করা হলো। মিডিয়াতে খবর হচ্ছে কি না, অভিষেক বন্দ্যোপাধ্যায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, সেখানে এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে আলাদা করে তার লোকসভা কেন্দ্রে তিনি একটা নতুন রকমের প্রোগ্রাম করার চেষ্টা করছেন। কোথাও গিয়ে একটা দূরত্ব হচ্ছে। এবং বেছে বেছে কালকে মন্ত্রিসভার বৈঠকে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত বা চর্চা আছে যাদেরকে নিয়ে, তাদেরকে বেছে বেছে ভর্ৎসনা করছেন। একটা গিয়ে কোথাও বার্তা দেওয়ার চেষ্টা, সেই পুরনো খেলা যে দেখো আমাদের মধ্যে টাসেল রয়েছে, কোথাও গিয়ে একটা রাজনৈতিক সুযোগ নাও। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু ঘেঁটে ঘ হয়ে যাওয়ার সিচুয়েশন। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকশন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ, সেই সমস্ত কিছু বলছে যে এবার তিনি রাজনৈতিকভাবে ফাইটটা পেতে শুরু করেছেন। কতদিন তো একটা কোথাও গিয়ে রাজনীতি হতো, যতই বলুক যে ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু কিসের রাজনীতি হয়, তোষণের রাজনীতি হয়, বিজেপির অভিযোগ, বিরোধীদের অভিযোগ আমরা সকলেই দেখেছি। সত্যিই যদি এই রাজ্যে পোলারাইজেশন হয়, হিন্দু ভোট একদিকে একত্রিত হয় এবং ভোটটাকে স্বচ্ছভাবে করানো যায়, এই রাজ্যে ক্ষমতার পরিবর্তন সম্ভব, সেটা তিনি নিজেও জানেন। এবং সেই অসম্ভব জায়গাটা সম্ভব হওয়ার মতো জায়গায় শুভেন্দু অধিকারী নিয়ে চলে এসছেন, সেটা তিনি বুঝতে পেরে যাচ্ছেন। আর তাই আতঙ্ক ক্রমশ চেপে বসছে। একটা মরিয়া চেষ্টা করছেন, শেষ চেষ্টা করছেন খেলাটা ঘোরানোর, কিন্তু পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু বলছে খেলা কিন্তু হাতের বাইরে যাচ্ছে। শেষ পর্যন্ত কি হবে, শুভেন্দু অধিকারী কতখানি সফল হবেন, বিজেপি ঝাঁপাবে কিনা, সে তো ভবিষ্যতের গর্বে। কিন্তু এই মুহূর্তে যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বস্তিতে নেই, চাপে রয়েছেন, সেটা তার অ্যাকশনে, বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং সেই জন্যই সেটা জাতীয় রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠছে। আপনাদের কি মনে হয় সত্যিই চাপটা বাড়ছে, ভয়টা পাচ্ছেন, আর সেই জন্য এই ধরনের কাণ্ড কারখানা করছেন, নাকি এর পিছনে অন্য কোনো রাজনীতি রয়েছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।